नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करी सबाई खूब भालो आছেন। आमी सर्बाणी आमार বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শোভন শেঠের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প চার্লি চ্যাপলিনের কান্না পাঠ করে শোনাচ্ছি। পাশে থাকুন, শুনতে থাকুন। চার্লি চ্যাপলিনের কান্না। অত বড় ছেলের গায়ে কোন আক্কেলে হাত তুললে শুনি? রান্নাঘর থেকে খুন্তি হাতে কেয়া দৌড়ে এসে অভিযোগ জানালো। বেশ করেছি, তোমাকে আর দালালি করতে হবে না। আমিও চড়া মেজাজে উত্তর দিলাম। কি বললে? বেশ করেছো? কেয়ার কণ্ঠস্বর আরো চড়া হলো। ছি ছি, কত বড় ছেলের গায়ে হাত তুলে বলছো বেশ করেছো? তুমি মানুষ না, জানোয়ার। আমি উত্তর দিলাম, তোমার বোঝা উচিত ছিল আমি জানোয়ার। দিনে দিনে বুঝতে পারছি, যা খুশি তোমার করো বাপু। আজকাল দিনকাল ভালো না। বোকাঝোকা করলে বাড়ি থেকে পালাবে, না হয় আত্মহত্যা করবে। আজকাল হামেশাই কাগজে এসবই বেরোচ্ছে। কেয়া গজগজ করতে করতে আবার রান্নাঘরে চলে গেল। সন্দীপ কাছে নেই। আমার একটা চড় খেয়ে সামনে থেকে সরে গেছে। সন্দীপ আমার একমাত্র ছেলে। এবছর মাধ্যমিক দিয়েছে। পড়াশোনাতেও মন্দ নয়। মনটা খারাপ হয়ে গেল। সত্যি তো, এভাবে না মারলেই হতো। খেয়া ঠিকই বলেছে। আমিও মনে মনে ভয় পেয়ে গেলাম। আসলে সন্দীপের জেদ আমার মেজাজ চড়িয়ে দিয়েছিল। আমার ইচ্ছা ও উচ্চ মাধ্যমিক দিয়ে জয়েন্টে বসুক, কিন্তু সন্দীপের বায়না ও গ্রুপ থিয়েটারে যোগ দেবে। ভালো নাটক করতে পারলে সিরিয়ালেও চান্স পেতে পারে। আজকাল 100 চ্যানেল, হাজারটা সিরিয়াল। ভালো করতে পারলে পয়সার অভাব নেই, তার উপর আবার নাম হবার লোভ। সাত সকালেই সন্দীপ জানালো, বাবা আমি আর পড়াশোনা করব না। মলয়দা ওদের দলে নাটক শিখতে বলেছি, আমার নাকি হবে। কি বললে তুমি? নাটক করবে? না, ওসব ছেড়ে দাও সন্দীপ, মন দিয়ে পড়াশুনো করো। তুমি বুঝছো না বাবা, পড়াশোনা করেই বা কি হবে? চাকরির জন্য সব ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। কলকারখানা উঠে যাচ্ছে, চাকরির বাজার সংকুচিত। কোটি না ধরলে চাকরিও হবে না। আমি নাটকই করব, নাম করতে পারলেই মুঠো মুঠো টাকা। আমার আর সহ্য হলো না। গালে একটা চড় কষিয়ে বললাম, বেরিয়ে যাও এখান থেকে। এতটা না করলেই হতো। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমি। সন্দীপের এই বয়সটা স্বপ্নেরই বয়স। ওরা বাস্তবের মাটি থেকে উড়ে গিয়ে অবাস্তবের জগতে যেতেই ভালোবাসে। কিন্তু যখন ওদের মোহভঙ্গ হবে, তখন আর সময়টা ফিরে পাবে না। তাই আমাকে কঠিন হতেই হবে। সন্দীপ পাড়ার ক্লাবে কয়েকটা নাটক করেছে, স্কুলেও করেছে। অভিনয় মোটামুটি, তালিম দিলে হয়তো হতেও পারে। কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়ে অভিনয় শিখতে যাওয়া আমার ঘোর আপত্তি। সাত সকালে এমন একটা অশান্তি হবে আগে বুঝিনি। হাতের সামনে চায়ের কাপ, চা কখন ঠান্ডা হয়ে গেছে খেয়ালও করিনি। মনমরা হয়ে চুপ করে বসে রইলাম। সংসারে আমি অনেক কথাই বলি না। বাইরের সব কথা বউকে বলাটা আমি ঠিক পছন্দ করি না। কোনো কোনো গভীর ব্যাপারকে কেয়া হয়তো হালকা করে নিতে পারে। তাই
আমার বন্ধু মণিময় আর লতিকা বৌদির কথা এখন আর কেয়াকে বলি না। তাদের একমাত্র ছেলে রজতের কথাও নয়। রজতের কথা যদি কেয়াকে আগে বলতাম, তবে ও হয়তো আমায় বুঝতে পারত। আমার মধ্যে এক ভয়, নাটক, সিনেমা আর অভিনয়ের কথা বললেই আমার রজতকে মনে পড়ে। ভেসে আসে তার স্বপ্নালু চোখ দুটো। মণিময় ছিল আমার স্কুলের বন্ধু। আমরা দুজনে খুব অন্তরঙ্গ ছিলাম। ম্যাট্রিক পাস করে আমি কলকাতার কলেজে ভর্তি হলাম। হোস্টেলে থেকে পড়াশোনা করতেও লাগলাম। কিন্তু মণি বর্ধমানের কালনা শহরেই পড়ে রইল। ওদের অবস্থা ভালো নয়। এইটুকু লেখাপড়াই তার বাবা তাকে অনেক কষ্টেই শিখিয়েছিলেন। মনির বাড়ি থেকে আমাদের বাড়ি বাসে করে 20 মিনিটের পথ। কলেজে ছুটি পড়লে মাঝে মাঝে ওর বাড়ি যেতাম। তারপর একদিন শুনলাম ও একটা কারখানায় কিসের ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং শেষ হলেই চাকরি পাবে। তারপর যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেল। আমি ভালো চাকরি পেলাম। বর্ধমানের বাড়ি বিক্রি করে একটা ফ্ল্যাট কিনে মাকে নিয়ে পাকাপাকি ভাবে বাস করতেও শুরু করলাম। মা মারা যাবার পর বাধ্য হয়ে একটু বেশি বয়সে বিয়ে করেছি। ধর্মতলায় অফিস ছুটির পর বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন হাত ধরে টেনে বললে, কি রে, চিনতে পারছিস? আমি অবাক হলাম। কে? একটা রোগা লম্বা লোক, চোখের কোণে কালি, মুখের সর্বত্র দারিদ্র্যের ছাপ, গাল দুটো তবড়ানো, জামা প্যান্টও অনেক দিনের ময়লার ছাপ, জামায় 2-3 জায়গায় তালি। আমি মনে মনে রেগে যাচ্ছিলাম। জানা নেই চেনা নেই হঠাৎ একটা লোক খপ করে হাত ধরে ফেললে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কার সঙ্গে যেন একটু মিলও খুঁজে পেলাম, কিন্তু মনে করতে পারলাম না। আমার অস্বস্তি হচ্ছিল। খিরে, চিনতে পারছিস না তো? আবার লোকটার মুখে একগাল হাসি। আমি মণিময়। কালনায় একই স্কুলে পড়তাম। মণিকে মনে পড়ল, কিন্তু এ কোন মণি? কলেজে ভর্তি হওয়ার পরেও তো মণিকে দেখেছি। যদিও আজ 22 বছর ছাড়াছাড়ি, তবু এই মণিকে সে মণির সঙ্গে মেলাতে বড়ই কষ্ট হচ্ছে। সেই মণি বেশ হৃষ্টপুষ্ট ছিল, হাসি খুশি, কিন্তু এই মণির মধ্যে কিছুই খুঁজে পেলাম না। ও মণিময়। আমি বিস্মিত। এ কি চেহারা হয়েছে রে তোর? কেমন আছিস? আমার আর থাকা না থাকা, আমার চেহারাই তো সব পরিচয় দিচ্ছে ভাই। তারপর অভিমান করে মণি জানালো, তুই দেশ ছেড়ে যে চলে এলি, একবার জানতেও পারলি না। এই তুই বন্ধু? একদিন তোর খোঁজ করতে গিয়ে তোর বাড়ি গিয়ে শুনলাম তুই নাকি মাকে নিয়ে কলকাতায় চলে গেছিস, দেশের সবকিছু বিক্রি করে দিয়েছিস। তুই এখানে কোথায়? এইখানে কোথাও থাকিস বুঝি? এখানে, এই কলকাতায়? আমায় উপহাস করছিস অনিন্দ? এসব জায়গায় থাকার মতো কি আমার অবস্থা রে? তুই কোথায় এসেছিস মণি?
আর বলিস কেন, আমি যে চটকলটায় কাজ করতাম সেটা 5 বছর হলো বন্ধ হয়ে আছে। মালিক সেটা প্রমোটারকে বিক্রি করে দিয়েছে। পাওনা কিছু টাকা হেড অফিস থেকে নিতে এসেছি। কোম্পানি উঠে গেল? ইউনিয়ন কিছু বললে না? মনি একটা যাচ্ছে তাই রকমের মুখ খারাপ করলে, তারপর বললে, ওদের নাম করিস না, সব বেটা চোরে চোরে মাসতো তো ভাই। যাকগে, তোর খবর বল। মনি বলল, আমার আর কি খবর বলবো বল, এখন তো একেবারে বেকার। কোম্পানির এই শেষ টাকাগুলোই যা সম্বল। আমার স্ত্রী পক্ষাঘাতে পঙ্গু, ঠিক মতো ওষুধও দিতে পারি না, খাবারও জোটে না। একটা ছেলে আছে, সে এবারে মাধ্যমিক দিয়েছে। আমার কেমন মনে হলো মনির আজ কিছুই খাওয়া হয়নি। ওকে নিয়ে একটা দোকানে গেলাম। খাওয়া দাওয়ার দাম চুকিয়ে মনিকে নিয়ে রাস্তায় পা দিতেই মনি বললে, একদিন যাস, একটা রবিবার দেখে, লতিকা খুব আনন্দ করবে, তোর সম্বন্ধে ওকে গল্প করেছি। তা সত্যি করেই দিন 15 পরে একটা রবিবার ট্রেনে চেপে বসলাম, একেবারে মনির বাড়ি। প্রথমটা একটু বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয়েছিল, এখন সবকিছুই বদলে গেছে। আমার গলার আওয়াজ পেয়ে মনি ভেতর থেকে দৌড়ে এলো। আরে আয় আয়, কি সৌভাগ্য আমার। লতিকা দেখো কে এসেছে, অনিন্দ গো, আমার সে স্কুলের বন্ধু। আমি চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। ছিটে বেড়ার দেওয়াল, টিনের চাল ফুটো ফুটো দিয়ে রোদ ঢুকে পড়েছে। লতিকা বৌদি ঘরের এক কোণে একটা নিচু তক্তপোষের উপর শুয়ে আছেন। শুয়ে শুয়ে লতিকা বৌদি বললেন, আসুন ঠাকুরপো, ওর মুখে আপনার কথা অনেক শুনেছি, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো বুঝি। কয়েক মিনিটের মধ্যেই বেশ আলাপ হয়ে গেল লতিকা বৌদির সঙ্গে। বেশ মিশুকে মানুষ। মনি লতিকা বৌদিকে হাত ধরে বালিশের সঙ্গে ঠেস দিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। লতিকা বৌদি বললেন, ভগবান আমায় মেরে দিয়েছেন, এই লোকটার হয়েছে যত জ্বালা। আমায় সবকিছুই করিয়ে দিতে হয়, তার উপর ওনার আবার কাজ নেই, কি যে হবে। ছেলের উপরই ভরসা। হঠাৎ একটা ভাঙা আলমারিতে আমার চোখ গেল। দেখি অনেকগুলো মেডেল। এগুলো কার? আমি মনিকে জিজ্ঞাসা করলাম। আরে এগুলো আমার ছেলের। মনি একগাল হেসে গর্বিত ভঙ্গিতে বলল, ভালো নাটক করে, পাড়ায় প্রতি বছর যে একাঙ্ক নাটক হয় তাতে সেরা অভিনয়ের পুরস্কার পায়। রজত বলেছে আর পড়াশুনো করবে না, নাটক নিয়েই থাকবে, ভালো করে শিখলে নাকি ভবিষ্যৎ ভালো, হয়তো কোনোদিন সিনেমাতেও চান্স পেয়ে যেতে পারে। মন্দ নয়। আমি বললাম, তবে লেখাপড়াটা শেখাতে পারতিস। আমারও তো ক্ষমতা নেই রে, আর পারবো না। স্কুলে ভর্তি হলেই তো হলো না, বইপত্র টিউশন এসব আমি আর দিতে পারবো না। গরিবের ঘরে লেখাপড়া আজকাল বিলাসিতা রে ভাই। এই সময় বছর 17-র একটা ছেলে সামনে এসে দাঁড়ালো। দেখতে সুপুরুষ, গায়ের রং ফর্সা, টিকালো নাক, সুন্দর ডাগর দুটি চোখ। কাকু হন, নমস্কার কর রজত। মনি বলল। রজত প্রণাম করলো। আমি বললাম,
তোমার মেডেলগুলো চমৎকার। রজত লজ্জা পেয়ে সামনে থেকে সরে গেল। মনি নিজেই রান্না করলো, খাওয়ালো। বিকেল হতে আমি চলে এলাম। আমার কেমন মায়া পড়ে গেল। আমি প্রায় রবিবারেই মনিদের বাড়িতে যেতে লাগলাম। একদিন বাড়িতে ঢুকে যেতেই লতিকা বৌদির গলা শুনতে পেলাম, এভাবে আমার বেঁচে থাকার দরকার কি? আমায় কিছু দিয়ে মেরে ফেলো। তোমার এই কষ্ট আমি আর দেখতে পারি না। তার উপর সংসারের অভাব, ছেলেটাকে পেট ভরে খেতে দিতেও পারি না। সেদিন আসবার সময় মনিকে 200 টাকা দিয়ে বলেছিলাম, এটা রাখ মনি, বৌদিকে ওষুধ কিনে দিস, রজতের যত্ন নিস। লতিকা বৌদি বললেন, না না ঠাকুরপো, এসব দেবেন না, আমাদের চিরকালই কষ্ট। এই তো, আপনি যদি আমার নিজের বৌদি হতেন তবে এ কথা বলতে পারতেন। মনে করুন না, মনি আমার শুধু বন্ধু নয়, ভাই। এরপর যখনই গেছি আমি সংসারের খুঁটিনাটি জিনিস নিয়ে গেছি। দেখেছি মনি ও লতিকা বৌদি মুখে একটু লজ্জাভাব থাকলেও তার মধ্যে যেন একটা নিশ্চিন্ততা ছিল। ঠিক এই সময়ে আমি দিল্লিতে ট্রান্সফার হতে হলো। চিঠিতে মনির সঙ্গে যোগাযোগ রাখলাম। মনি লিখেছে, রজত নাকি কলকাতায় একটা নাটকের দলে চান্স পেয়েছে, সেও অল্প টাকা পাঠায়। আমি এই খবরে একটু আশ্বস্ত হলাম। তারপর কাজের চাপে চিঠি দেওয়া বন্ধ হয়ে গেল। দু একবার মনিরও কোনো উত্তর পেলাম না। ছেলেটাও বড় হতে লাগলো। বছর 12 পরে আবার কলকাতায় বদলি হয়ে এলাম। এরপর সংসারের চাপে আর কোথাও যেতে পারলাম না। একবার মনি আর লতিকা বৌদির কাছে যাবো যাবো করছিলাম, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। একদিন অফিস থেকে বেরিয়ে পার্ক স্ট্রিটের দিকে হাঁটছিলাম। শীতকাল, দিনটা ছিল ইংরেজি নববর্ষের। রাস্তায় বেশ ভিড়, সবাই শীতের ছুটি উপভোগ করতে বেরিয়েছে। ময়দানে নানান মেলা। হাঁটতে হাঁটতে একটা জায়গায় খুব ভিড় দেখলাম। একটা লোককে ঘিরে প্রচুর ভিড়। সামনেই বিরাট আধুনিকতম জুতোর দোকান। ভিড়ের ভেতরে ঢুকতেই দেখি চার্লি চ্যাপলিনের সাজে একজন দাঁড়িয়ে, মাথায় সেই টুপি, হাতে সেই স্টিক, সেই হাঁটু মুড়ে বসা, অদ্ভুত ভঙ্গিতে হাঁটা, স্টিক দোলানো। আমিও অভিভূত হয়ে গেলাম। এ আরেক চ্যাপলিন, ক্রেতা আকর্ষণের এক অদ্ভুত কৌশল। অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে তাকিয়ে দেখলাম। দেখতে দেখতে মনে হলো মেকআপের আড়ালে যে ছেলেটা আছে তার বয়স বেশি নয়। হাতের চামড়ায় নবীনতার ছায়া স্পষ্ট। চোখের তারা দুটো ভালো করে দেখতে দেখতে স্তম্ভিত হয়ে গেলাম। সামনে গিয়ে ডাক দিলাম, রজত তুমি? ছেলেটার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে একই রকম ভাবে দর্শকদের হাসাতে লাগলো। আমি আবার বললাম, রজত, আমায় চিনতে পারছো না? আমি অনিন্দ কাকু। কে রজত? ছেলেটা হুঙ্কার দিল, আমি রজত নয়। মিথ্যে কথা। আমিও রুখে দাঁড়ালাম। তুমি রজত, তোমার বাবার নাম মণিময়, তোমার মায়ের নাম লতিকা। তুমি কালনায় থাকতে, তোমার মা পক্ষাঘাতগ্রস্ত। বলো এসব মিথ্যে? নকল চার্লি চ্যাপলিনের মুখ থেকে হাসি মুছে গেল। চোখে যেন বিষাদের ছায়া।
আমার কানের কাছে মুখ এনে বলল, একটু দাঁড়ান কাকু। রজত দোকানের ভেতরে গেল। তারপর মিনিট পাঁচেক পরে বেরিয়ে এসে বলল, চলুন, মালিকের কাছে আধ ঘন্টা ছুটি নিয়ে এলাম। তুমি নাটক অভিনয় ছেড়ে দিয়ে জুতোর দোকানে বিজ্ঞাপন দিচ্ছ রজত? কি করব বলুন, আমার কপালে এই ছিল। অভিনেতা হওয়া সবার কপালে থাকে না। তুমি যে এই কাজ করছো তোমার বাবা মা জানে? মা নেই। বাবা জানে না। মা নেই। বছর তিনেক হলো মা মারা গেছে। বাবারও শরীর খারাপ। চিন্তা ভাবনায় বাবার হঠাৎ একদিন স্ট্রোক হয়ে যায়। বাবার ডান দিক অবশ হয়ে গেছে। পাশের বাড়ির একটা ছেলে বাবাকে দেখাশোনা করে। আমি বললাম, বাবা তোমার সম্বন্ধে কি জানে রজত? বাবা জানে আমি কলকাতায় নাটক করি, সিরিয়ালে চান্স হবে, খুব শিগগির আমাদের দুঃখ কেটে যাবে। কেন তোমার এমন হলো রজত? এরপর রজত যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রজত অনেক চেষ্টায় কলকাতায় একটা নাটকের দলে চান্স পেল, কিন্তু ছোট কাজ, চাকরের পাঠ। সে হাততালি পেত, দলের সবাই বলতো তার হবে, একদিন সে বড় হবে। কিন্তু শুধু চাকরের পাঠে সে আর কতটুকু উঠতে পারবে? তাছাড়া হাততালিতে তো আর পেট ভরে না। তাকে খাটিয়ে নেওয়া হতো, কথা মতো টাকা দেওয়া হতো না। খিদেতে পেট কাঁদতো, বাবা মার চিন্তায় মন কাঁদতো। তাছাড়া কলকাতায় হু হু করে জনসংখ্যা বেড়েছে, কিন্তু ফুড়ে ফুড়ে হলের সংখ্যাই কমেছে। কাজ নেই। অবশেষে সে টিভি সিরিয়ালের কাজ পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছে। তার অভিনয় ক্ষমতা থাকলেও তার চেনাশোনা নেই, তদ্বির করার কোনো লোক নেই। কাজ পায়নি। কখনো ফুটপাতে শুয়ে দিন কাটিয়েছে, হাত পেটা খেয়েছে, কিন্তু তার স্বপ্ন সফল করতে পারেনি। তারপর কাকু, আমি পেটের দায়ে একটা মুদিখানার দোকানে মালপত্র ওজন করার কাজ নিলাম। আরও অনেক রকম কাজ করেছি। বাবাকে মাসে মাসে মানি অর্ডার করে কিছু টাকা পাঠাই। বাবা জানে আমি নাটক করেই সামান্য টাকা রোজগার করি। বাবা খুশি। বাবা আমার নাটক দেখার জন্য কলকাতায় আসতে চেয়েছে। আমি বলেছি পরে আনবো, আর একটু নাম হোক। কিন্তু আমি এক প্রতারক। বাবার সামনে কি করে মুখ দেখাবো বলুন তো? রজত একটু থেমে বলল, বছর দুয়ের আগে একটা খবরের কাগজে বিজ্ঞাপন দেখলুম, সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই জুতোর দোকানের সামনে নানা সাজে সেজে খরিদ্দার টানতে হবে, মাইনে 1500 টাকা। আমার কাছে রাজকীয় সুযোগ, টাকাও পাবো, আবার অভিনয়ও করাও যাবে। বন্ধ হলঘর থেকে আমি প্রকৃতির মুক্তাঙ্গনে নেমে এলাম। রাত্রিটা দোকানেই কাটিয়ে দিই। এছাড়াও সকালে আর সন্ধ্যের পরে ক্লাস 8 পর্যন্ত গোটা 8 ছেলে মেয়ে পড়িয়ে কিছু রোজগার করি। তুমি কোনো চাকরির চেষ্টা করনি? অনেক করেছি। মাধ্যমিক পাস করা ছেলের কি দাম এই বাজারে! কত উচ্চ ডিগ্রিধারী যেখানে সেখানে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। এখন ভাবছি, এসব পাগলামো না করে যদি আর একটু লেখাপড়া শিখতাম, তাহলে বাবাকে এত মিথ্যে কথা বলতে হতো না। অসহায় বাবার কাছে থাকতে পারতাম।
আচমকা রজত প্রশ্ন করলো, আচ্ছা কাকু, আমি কি খুব খারাপ অভিনয় করতাম? তাহলে মেডেলগুলো পেলাম কি করে? নাকি হে আমার ভাগ্যের পরিহাস? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি বললাম, আচ্ছা, তোমার সেই মেডেলগুলো কোথায় আছে রজত? সেগুলো আর নেই। নেই? না, বাবার অসুখে যতটা পেরেছি মেডেলগুলো বেচে সাহায্য করেছি। আমি আসি কাকু, আধ ঘন্টা কেটে গেছে, মালিক বকবে। রজত উঠল, দোকানের সামনে যেতে যেতে বলল, আপনি যেন বাবাকে এসব জানাবেন না, তাহলে বাবা দুঃখ পাবে। বাবা জানে আমি অভিনয় করছি, একদিন বড় অভিনেতা হব। বাবা আর কতদিন বাঁচবে? বাবার সব স্বপ্নই তো চিতার আগুনে ধোঁয়া হয়ে যাবে। শুধু শুধু দুঃখ দিয়ে কি লাভ? রজত দোকানের সামনে চলে গেল। রজত আবার চার্লি চ্যাপলিনের মতো অঙ্গভঙ্গি করতে লাগলো, স্টিক নাচাতে লাগলো। লোক হাসছে, বাহবা দিচ্ছে, কিন্তু চার্লি চ্যাপলিনের চোখের তারা দুটো দেখে আমি শিউরে উঠলাম। কাঁদছে, চার্লি চ্যাপলিন কাঁদছে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।